তেল্লাচোরা ৬ জেলখানায় যারা বিড়ি সিগারেট খায় না তারা সাধারণত দুই ধরনের হয় ফেরেশতা নয়তো মৃত। ফজর আলী এই দুই ধরনের মধ্যে পড়ে না, তাই সে ভুসভুস করে বিড়ি টানে। প্রথম প্রথম বিড়িতে টান দিলেই মাথা ঘুরাত, কাশি আসত প্রবল ব্যাগে। এখন তেমন কিছুই হয় না, স্বাচ্ছন্দ্যে ধোঁয়া ভেতরে যায় আর বের হয়। বিড়ির সাথে সাথে অন্তর পোড়ার ধোঁয়াও বের হয়। বিড়ির ধোঁয়া শেষ হয়ে যায়, কিন্তু অন্তরের জ্বলুনি কমে না। তার সাজা হয়েছে ৩ দিন হয়েছে, আরও কতদিন বাকি হিসেব করতে গেলে বুকে একটা ভারী কিছু অনুভব করে, চিৎকার করে কাঁদতে চায়। দম বন্ধ করে বসে থাকে, চোখ ফেটে অশ্রু নামে। ইউসুফ মুশি এসে পিঠে হাত বুলিয়ে দেয় ফজরের। বিড়ি সিগারেট খায় না, আবার মৃতও না, ফেরেস্তাও না। তৃতীয় প্রজাতির লোকটি হচ্ছে ইউসুফ মুন্সি। মাথায় সবসময় টুপি থাকে তার, প্রতি ২-৩ কথা অন্তর অন্তর আল্লাহর নাম নেয় সে। মুখে কাঁচা পাকা দাড়ি, চেহারায় একটা কোমল আর পবিত্র ভাব আছে। এরকম লোকগুলো মসজিদের ইমাম হয়। তাদের দেখলেই মানুষ হাত তুলে সালাম দেয়। চোর ডাকাত খুনি ধর্ষকে ভরা জেলখানায় ইউসুফ মুন্সি বড় বেমানান। ৬ বছর ধরে এই জেলখানায় পড়ে আছে সে, থাকতে হবে আরও ৪ বছর। ফজর আলী যখন প্রথম জেলে এসেছিল তখন তার পরনে শুধু একটি লুঙ্গি ছিল, সেটাও জোয়ারদার সাহেবের কামলা আর দারোগার কল্যাণে স্থানে স্থানে ছিঁড়ে গিয়েছিল। নাদির গুন্ডার দেয়া ১ প্যাকেট সিগারেট দিয়ে অনেক সুবিধাই আদায় করতে পারত, কিন্তু অনভিজ্ঞতার কারণে শুধু একটি কম্বল জোগাড় করতে পেরেছিল সে। গোসল করার সময় চৌদাচ্চার চারপাশে হুড়মুড়ে ভিড় লেগে থাকত। সাকুল্যে গোসল করার জন্য একজন ২ মগ করে পানি পেত। ফজর আলী ভেজা লুঙ্গি নিয়ে রোদে দাঁড়িয়ে থাকত লুঙ্গি না শুকানো পর্যন্ত। জেলখানায় ভয় আছে, হিংসা আছে, লোভ আছে, কিন্তু মায়া নেই। ইউসুফ মুন্সি ছিল ব্যতিক্রম। তার মায়া হল ফজরের ওপর। ২ জন গার্ড পুলিশকে বলে তার জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিল। পাশাপাশি গ্রামের শোনার পর ইউসুফের মায়াটা যেন আরও বেড়ে গেল ফজরের প্রতি। সেই থেকে ফজর ইউসুফ মুন্সির সাথেই আছে। ইউসুফ ফজরের পাশে বসে জিজ্ঞাসা করল, কি হইছে রে ফজর, কান্দোস কেন? রাগে কান্দি হুজুর, আমি খারাপ মানুষ, আমার সাজা হইছে ঠিক আছে, কিন্তু আমার বউপোলা তো কিছু করে নাই। আমি এখানে ৩ বেলা খাউন পাই, তারা কি খায় কে জানে। কইলজাটা ফাইটটা যায় হুজুর, পোলাটার মুখটা মনে হইলেই ইচ্ছা করা সব ভাঙ্গা পলাইয়া যায়। রাগে মানুষের মাথা ঠিক থাকে না, ভালা মানুষ রাক্ষস হইয়া যায়। আমার রাগের লাইগাই আল্লাহ আমারে এই জেলে ফালাইয়া রাখছে। হরমুজ ব্যাপারীর পোলায় ভাং খাইয়া আমার বাড়িত আইসা মাতলামি করত। আমি ঠেল্লা ঠুইলা তারে বাড়িত পাঠাইতাম। একদিন দেখি তোর ভাবিরে জ্বালাইতাছে নেশা কইরা। মাথাত রক্ত ইঠা গেল, রাগের মাথাত কি করছি মনে নাই। পোলাটা ২ দিন পরে মরল। উকিল কইছে আমারে, মিছা কথা কইলে এই মামলার ঠেকা খালাস পাওয়ান কোনো বিষয়ই না, কিন্তু আমি এত বড় মিছা কথা কেমনে কই। আল্লাহ ঠিক করছিল আমার জেল হইব, হইছে। তুইও আল্লাহর ইচ্ছা মাইনাল। আল্লাহ তোর বউ পোলারে দেখব, রাগ কইরা নিজের কপাল ভাঙ্গিস না। ফজর আলীর বিশ্বাস ছিল ইউসুফ মুন্সি কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহর ভরসায় মনের দুঃখ তার একটু হলেও কমল। সবার কাছে ইউসুফ মুন্সি জ্ঞানী, বুদ্ধিমান, বিশ্বাসী ছিল না। তাদের মধ্যে সুজন মাস্টার অন্যতম। সুজন মাস্টারের সাথে ফজর হাজতে এক রাত কাটিয়েছিল। বিড়ির গন্ধে বমি করে দেয়া সুজন মাস্টারের চেহারার সামনে এখন সবসময় ধুমায়িত কুণ্ডুলি উড়ে। সেই ধোঁয়া এবং ডানদিকের ফাটা কাচের চশমা দিয়ে তার তীক্ষ্ণ দৃষ্টি চোখে পড়ে। সেই চাচা কিংবা প্রেমিকার বাবা তার নামে অপহরণের মামলা দিয়েছিল। মেয়েটি আদালতে এসে বলে গিয়েছিল সুজন মাস্টার তাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল। সেদিন খুব হেসেছিল সুজন। সেই চাচা তার কথা নেখেছিলেন। সুজনকে জেলের ভাত খাওয়াচ্ছেন এবং বেশ লম্বা সময় ধরে খাওয়ানোর বন্দোবস্ত করেছেন। সুজন এতিম ছেলে, এর বাড়ি ওর বাড়ি থেকে মেট্রিক পাশ করেছিল। সারা জীবন মানুষের করুণা পেয়ে এসেছে। শেষ পর্যন্ত একটি মেয়ে তাকে করুণা করেনি, ভালোবেসেছিল। ভালোবাসা পেয়ে সে ভয় পেয়ে গিয়েছিল। সারা জীবন যা তার আরাধ্য ছিল তা হাত পেতে নিতে ভয় পাচ্ছিল যদি হারিয়ে যায়। রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছিল ভালোবাসার ভয়ে। মেয়েটিও চলল সাথে। সে বাধা দিল, নীতি কথা শোনাল, ভয় দেখাল। মেয়ে কিছু বুঝল কিনা জানি, শুধু বলল তাকে না নিয়ে গেলে গলায় কলসি বেঁধে পুকুরে ডুব দেবে। সুজন মেয়ের প্রাণ বাঁচানোর জন্য নিজের মান বিসর্জন দিয়ে হাত ধরে চলল অজানার পথে। তাদের জন্য যা অজানা, মেয়ের প্রভাবশালী বাবার জন্য তা মোটেও অজানা নয়। তিনি ঠিকই তাদের খুঁজে বের করলেন, মেয়েকে দিয়ে সাক্ষী দেয়ালেন, তারপর মেয়েকে বিয়ে দিয়ে পাঠালেন ভুইয়া বাড়ি, আর সুজনকে পাঠালেন জেলে। সেই থেকে বিশ্বাস হারিয়েছে, কাউকে বিশ্বাস করে না সে নিজেকে ছাড়া।
ইউনুস মুন্সিকে সময় পেলে অপমানও করতে ছাড়ে না সে। বলে দাড়ি টুপির লেবাস ধরলেই মানুষ ভালো হয়ে যায় না, যে খুন করছে সে খুনিই থাকে, মূর্খরা আপনার কথা কিছু না বুঝেই বিশ্বাস করে, আমি করি না। ইউসুফ মুন্সি মুখে হাসি এনে বলে, তোমার বয়সটাই এমন, এই বয়সে শয়তান মানুষের রং দেখায়, ভুল বুঝায়। তোমরা ভুল কথা তা তোমরা মানতে চাও না। তুমি শেখ সাহেব ভালা মানুষ, দেশের মানুষের ভালা করবেন তিনি। আমি কই তিনি ভারতের দালাল, পাকিস্তানরে ভাঙ্গার কুটচাইল খেলাইতাছেন। আমি রাজনীতি বুঝি না, কিন্তু এটা বুঝি যে ইসলাম ধ্বংস করার লাইগা ইয়াংস্টাগ্য লগে আইয়া আইয়ুব সাবরে নামাইছেন শেখ সাহেব। সুজনের ভাঙা চশমার ফাঁক দিয়েও দেখা যায় তার চোখ জলজল করছে। গলায় ঝাঁঝ এনে বলল, তাই আইয়ুব সাব তো নামছে, ইসলামের কি হয়েছে? ইসলাম ধ্বংস হয়েছে? ইলেকশনে শেখ সাহেব পাশ করলে পুবের মানুষ ভাত পাইব, নাইলে আমরা খেতে খাটুম, তারা ব্যাট ভরম। এই সব তোমার কথা না, শয়তানের কথা। পাকিস্তানরে কেউ ভাঙতে পারব না, বাঙালি দিয়া হইব না, দেশ চালাইতে লাগব পাঞ্জাবি রক্ত। তারা আলিফ বা তা সা দিয়া লেখাপড়া করে, তাগমনে ইলম আছে। আমরা বাঙালিরা নাফরমান, আলিফ বা না পইরা পড়ি সরেও সরায়া, এর লাইগা আমরার দেশের পুলাপাইন 2 পাতা পইরা শয়তানের পাল্লায় পড়ে। এক কোণে বসে থাকা বাচ্চু জোর গলায় বলে ওঠে, আলবাত আপ ঠিক বলতা হয় হুজুর। বাচ্চু ভুল করে বাংলায় জন্ম নিয়েছে, অন্তত সে তাই বিশ্বাস করে। পাঞ্জাব, সিন্ধু, নিদনপক্ষে বেলুচিস্তানে জন্ম হলেও তার আফসোস থাকত না। করাচিতে এক পাঠানের ঘরে কাজ করত বাচ্চু, ফুট ফরমায়েশ খাটত, ভারী কাজ করে দিত। মুগ্ধ চোখে সে দেখত তাদের, কি গায়ের রং, কি পুরুষ্ট গোপ ছেলেদের, বুকের ছাতি কত চওড়া, লম্বাই যেন আকাশ ছোঁয়া। পুরুষদের রূপেই যে এত অভিভূত, নারীদের রূপ যেন তার কাছে স্বর্গীয়। একটা কালো পাঞ্জাবি মেয়ে দেখেনি সে, ধনু ব্যাপারীর মেয়ে ফর্সা বলে কত দেমাগ ছিল তার, অথচ এদের কাছে সে শ্যামলাই হবে। সে 2 মাস বাড়িতে টাকা না পাঠিয়ে পাঞ্জাবিদের মতো কাবলি বানালো, চালচলনে একটা খাঁটি পাকিস্তানি ভাব ধরার চেষ্টা করল, কিন্তু তার চেহারাটা অতিরিক্ত বাঙালি। তবুও চেষ্টার কমতি ছিল না তার। মাটির রং ঘষে ঘষে কত ফ্যাকাশে হওয়ার চেষ্টা করল, কিন্তু যেই বাচ্চু সেই বাচ্চুই রইল। তার নামটাও বড় বাঙালি, সেজন্য নিজের বাবা মাকে কম অভিশাপ দেয়নি সে। চেয়ারায় না পেরে বোলচালে চেষ্টা করল, উর্দুতে কথা বলতো সব সময়। কাবলি পড়ে হাঁটা চলায় বেশ অসুবিধা হতো তার, কিন্তু তবু কাবলি ছাড়ল না। লুঙ্গি তার কাছে বাঙালি ছোট লোকদের পোশাক। মাঝে মধ্যে রাস্তায় হোঁচট খেত, শুধুমাত্র তখন বাংলায় মায়ের কথা মনে হতো, ও মাগো। দোকান থেকে আসতে দেরি হলে তার পাঠানকর্তা কারণ জিজ্ঞাসা করলে বলতো, রাস্তা মে উষ্টা খায়া ম্যায়। দোকানির সাথে তাল মিলিয়ে উর্দুতেই বাঙালিদের গালাগালি করত। বাঙালি ফকিরনিকা জাত হ্যায়। সে নিজেকে সেই পাঠান পরিবারের সদস্য ভাবতে লাগল। ভাবনাটা একেবারে তার নিজস্ব। কর্তা হাসি দিলে সে ভাবত, ম্যা নৌকর নেই হ্যাঁ, পাঠান হামার খালতো ভাই যাইসা হ্যায়। গৃহকর্ত্রীকে সুযোগ পেলেই ভাবিজান বলত। গৃহকর্ত্রী হয়তো শুনেও নি, সে ভাবত, ম্যা ভাবিজানের দেওর যাইসা হ্যায়। এরকম ভাবনা তার মনে দিনে দিনে বহুগুণে বৃদ্ধি পেল। একদিন খুব খিদে পেল, কিন্তু অন্দরমহল থেকে খাবার আসার কোনো নাম নেই। সে তখন এক কুলক্ষণে আবার ভাবল, ম্যা ঘর কা আদমি, ভিতরে গিয়া খানা চাই, ভাবিজান ভুল গেয়া মনে হয়। ঘর কা আদমি বাচ্চু ঘরে ঢুকে বৈঠকখানার ভেতরে মুখি ঝুঁকি দিতে লাগল। তখনই পাঠান ঘরে ঢুকল। চাকরের স্পর্ধা দেখে শরীরের রক্ত টকবক করে ফুটে উঠল। শক্ত হাতে ঘাড়ে ধরে বাইরে এনে ফেলল। পেশিবহুল হাতুড়ির মতো হাত দিয়ে মারতে মারতে বলল, শালা বাঙালি চোর, চুরি করতা হ্যায়। বাচ্চু প্রথমে বোঝানোর চেষ্টা করল, ভাইজান ভাইজান আপ গালত বুঝতেছেন, আম চোর নেহি হুঁ। তারপর মারের চোটে অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত চেঁচাতে লাগল, ও মাগো, ও মাগো। ভাইজানের ঘরে চুরির অভিযোগে তার জেল হয়। পূর্ব বাংলার জেলে দিয়েছে বলে সে একটু নাখোশ, তবে ইউসুফ হুজুরকে তার ভালো লাগে। ইউসুফ হুজুর পাকিস্তানিদের পক্ষে কথা বলে। বাচ্চুর উর্দু বলার ভূত পাঠানের প্রহারেও তাকে ছাড়েনি। পাকিস্তানের গল্প তার কখনও শেষ হয় না। খেতে বসলে গগ্রাসে কঙ্কর মিশ্রিত ভাত গিলতে গিলতে বলে, ভাত হাজাম নেই ও তাই মেরা, ভাত থেকে রুটি আচ্ছা। পাকিস্তানের খাবার কত মজার, ফলের দাম কত সস্তা, রুটি খাওয়ার বিবিধ উপকারিতা বর্ণনা করত। কিন্তু রুটি খেয়ে যে তার বাঙালি পেটে কোষ্ঠকাঠিন্য হয়েছিল তা কখনো বলে না। রাজনীতির কথা সে বিশেষ বোঝে না, কিন্তু পাকিস্তানিদের প্রশংসা করলেই সে বলে উঠবে, অলবৎ। আজও তাই করল। ফজর আলীও কিছু বোঝে না। তারা বলে আইয়ুব, সে মনে মনে ভাবে মজিদ। তারা বলে শেখ মুজিব, সে মনে মনে ভাবে আমেনার কথা।
তার কপালে দুশ্চিন্তার দুটি স্থায়ী ভাঁজ পড়ে গিয়েছিল তার বউ আর ছেলের জন্য। সন্ধ্যার ঘণ্টা পড়া মাত্রই তারা লাইন ধরে বসে যায়, 3 বার করে গোনা হয়, তারপর ছোট্ট একটা ঘরে ঢুকে যায় তারা। ফজর ভাবে সন্ধ্যা হলেই কিভাবে হুসহুস করে হাঁসমুরগি খোয়ারে ঢোকাতো আমেনা। মজিদ দুপুরের গোসলের সব কৃতিত্ব গাছে উঠে মাটিতে গড়াগড়ি দিয়ে সন্ধ্যা নাগাদ বিসর্জন করে দিত। আমেনা হাঁসমুরগির রাত্রিনিবাসের ব্যবস্থা করে মজিদকে পুকুর পাড়ে গিয়ে আবার মানুষ করে নিয়ে আসত। কুপিতে কেরোসিন ভরে সলতেটা টান দিয়ে ওপরে তুলে আগুন জ্বলাত। ঘরময় আলো ছড়িয়ে পড়ত। সেই মায়াবী সন্ধ্যায় আমেনার কঠিন মুখেও কি অদ্ভুত কোমলতা ফুটে উঠত। ফজর দীর্ঘশ্বাস ফেল ভাবতে থাকে। যতবার ভাবে নতুন কিছু স্মৃতি যোগ হয় সেই সন্ধ্যায়, আর সে ততই ব্যাকুল হতে থাকে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে প্রচণ্ড শীতের মধ্যে নির্বাচনের উত্তাপ যেন আশীর্বাদ হয়ে এসেছে। হতাশ দরিদ্র মানুষগুলোর অন্ধকার বুকে একটু আশার রেখা দেখা দিয়েছে, এবার কিছু একটা হবে। কারাগারেও কিছুটা উত্তাপ লেগেছে, প্রায় বাগবিতণ্ডা হচ্ছে। একপাশে সৌরটে শেখ সাহেব, আর একপাশে কিছু ম্রিয়মান কণ্ঠে গোলযোগ করে বলে ভুট্টো সাব। ফজর আলী সেই শোর বা গোল কিছুতেই নেই। সকাল 5টা বাজে তালা খুলে দেয়া হয় সেলের। সবাই হুড়মুড় করে ছুটে বেরিয়ে যায়। গরমকালে চৌবাচ্চার দিকে ছুটে। সারা রাত ভ্যাপসা গরমে সিদ্ধ হয়ে সকালে একটু ঠান্ডা পানির স্পর্শ লাগাতে চায় সবাই। এখন শীতকাল, চৌবাচ্চায় তেমন ভিড় নেই, তবুও সবাই আগের মতোই সেল থেকে বের হওয়ার জন্য ব্যাকুল থাকে। একবার গণনা করার পর সবাইকে প্রাকৃতিক কাজ করার সুযোগ দেয়া হয়। সারিবদ্ধ শৌচাগারের সামনে লাইন ধরে সবাই। দুর্গন্ধময় সেই শৌচাগারে ঢোকার জন্য আকুলি বিকুলি করে, আবার ঢুকলে বের হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। বাচ্চু মিয়া ঢুকেছে, কিন্তু বের হওয়ার নাম নেই। পাকিস্তানি রুটির প্রভাব এখনও শেষ হয়নি তার। বাহির থেকে ততক্ষণে বাচ্চুর 14 গোষ্ঠী উদ্ধার হচ্ছে। সবগুলো গালাগালি যদি সত্য হতো, দুনিয়াব্যাপী বাচ্চুর আত্মীয় স্বজন থাকত। আত্মীয়র পরিমাণ আর না বাড়িয়ে বাচ্চু বিরস মুখে বেরিয়ে এলো। সবাই যখন একজোট হয়ে রোদ পোহাচ্ছে অথবা শৌচাগারের সামনে গালির অনুশীলন করছে, তখন একটি লোক একপাশে চাপা গাছটার নিচে বসে বিড়বিড় করে কি যেন বলছে। ফজরের ধারণা সূরা পড়ে হয়তো। তার চেহারা একটা সম্ভ্রান্ত ভাব আছে। মাথার চুলগুলোতে পাক ধরেছে। একসময় ঘন কালো কোঁকড়া চুল ছিল বলা যায়। চামড়া তামাটে রঙের নয়, বাদামি, তবে একসময় বেশ ফর্সা ছিল। লম্বা শরীরটাতে বাল্যকালের অপুষ্টি চিহ্ন নেই, এখনও সুগঠিত বলা যায়। ফজর আলী ইউসুফ মুন্সিকে জিজ্ঞাসা করল, কে গো ভাই, এই বালা মাইনসের পোলা? নাম তো জানি না রে, তয় সবাই কয় পাগলা প্রফেসর। বড় কোনো কলেজের মাস্টার আছিল, বাপের বহুর টাকা পয়সা আছিল, খুন কইরা জেলে আইছে। করে খুন করছে জানি না, কারোর লোকে কথা কয় না, একলা একলা থাহে, বইটই পড়ে, সুযোগ পাইলেই চাপা গাছটার নিচে বইয়া থায়। কেন জানি সবাই ভয় পায়, তুই কাছে যাইস না। ফজর আলী লোকটার দিকে তাকিয়ে থাকে। পাগলা প্রফেসরের চোখ দুটি যেন জ্বলে নিঃশেষ হয়ে যাওয়া দুটি নিরীহ কয়লা। একেবারে নির্বীর্য, কিন্তু পেছনে রয়েছে অনেক জ্বালা। সকালে নাস্তা হিসেবে সেই আখের গুড় আর শুকনো খড়খড়ে রুটি চিবিয়ে চিবিয়ে মাড়ি ধরে যায়। তারপরও কেউ একটা কণা ফেলে দেয় না। দুপুর পর্যন্ত কাজ করতে হবে কচু খেতে। এই সময়টার অপেক্ষায় থাকে সবাই। আবার এই সময়টাকেও ভয়ও পায়। চার দেয়ালের বাহিরে আসা যায়, মুক্ত মানুষের চলাচল দেখা যায়। বাহিরের কারো সাথে কথা বলা নিষেধ। রাইফেল হাতে 4 জন পুলিশ সব সময় পাহারায় থাকে। মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সৌভাগ্য হয়, কিন্তু কচু ক্ষেতের পচা কাদাতে পায়ের আঙুলের ফাঁকে ঘা হয়ে যায়। ঝুঁকে কাজ করতে করতে কোমরে খিল ধরে যায়। প্রচণ্ড রোদে পিঠ পুড়ে যায়, দরদর করে ঘাম নামে। গায়ের ডোরাকাটা পোশাকটি ভিজে চপচপ করে। দুপুর হতে না হতেই ক্ষুধায় পেট আর মাথার মধ্যে ভোঁ ভোঁ করে। ফজর আলী একজন ছোকরা পুলিশের দিকে তাকিয়ে কাকুতি করে, ও ভাইজান, কইলজা হুকায়া গেছে, একটু পানি খাইতে দেন। জি স্যার, আর কিছু লাগবো? কোরমা, পোলাও, তালপাতা দিয়ে একটু বাতাস কইরা দেই। একটু পানি দেন, হাসরের ময়দানে আল্লাহ আপনারে পানি দিব। পুলিশটি তার রাইফেলের বাট দিয়ে ফজরের পিঠের জোরে আঘাত করে। তারপর খেকিয়ে বলে ওঠে, শালা চাকর পাইছস, তোকে সেবা করার লাইগা খাড়াইছি, কাম কর। ফজর বাড়ি খেয়ে কাদা পানির মধ্যেই ছপ করে লুটিয়ে পড়ল। পিঠে তীক্ষ্ণ একটা যন্ত্রণা ছড়িয়ে পড়ছে। একবার মুখ তুলে চেয়ে দেখল সব ঝাপসা হয়ে আসছে। অস্পষ্টভাবে যেন রাস্তায় মজিদকে দেখতে পেল সে। দূরে কেউ যেন ডেকে উঠল বাজান বলে। কাদা মাখামাছি হয়ে যাওয়া ফজরকে ধরে একপাশে নিয়ে আসলো ইউসুফ মুন্সি। বেশি জোরে মেরে ফেলেছিল ছোকরা পুলিশটি। এখন বেচারার একটু খারাপই লাগছে,
কিন্তু মুখে সে খারাপ লাগা বিন্দুমাত্র প্রকাশ না করে পাশের জনকে তা ছিল ভরে বলল, দেহেন তো ভাই, মরছে নাকি, পানি টানি দেন তো। কাজে ফাঁকি দেওয়ার ছুতা পেয়ে সবাই ঘিরে ধরল ফজলকে। বাচ্চু এগিয়ে এসে বলল, লাগতা হে মর গায়া। দু একজন এগিয়ে এলো। মরে গেলে বেশ ভালো হয়, একটা হট্টগোল হবে। একঘেয়ে জীবনে একটু ঝামেলা হলে সেটা উপভোগ্যই হবে, বিশেষ করে ঝামেলাটা যদি হয় পুলিশ পক্ষের। সুজন মাস্টার নাড়ি ধরে বলল, নাড়ি তো টের পায় না, হায় হায়, মরল নাকি? মৃত্যু প্রত্যাশীদের মুখ উজ্জ্বল হয়। ইউসুফ মুন্সি ডান হাতের আঙুলের ডগায় পানি নিয়ে ফজরের মুখে চিটাতে থাকে, সাথে বিড়বিড় করে দোয়াও পড়ছিল। ছিটালো পানির কল্যাণে অথবা দোয়ার জোরে ফজর ধীরে ধীরে চোখ মেলে। মৃত্যু প্রত্যাশীরা হতাশ হয়, সবাই কাজে ফিরে যায়, কিন্তু ফজরকে আর কাজ করতে হয়নি। সে ক্ষেতের আইলে একটি বড় লেবু গাছের তলায় বসেছিল। অজ্ঞান হওয়ার আগে সে মজিদকে দেখেছিল, বাজান ডাক শুনেছিল। আরও একবার ছেলেকে দেখার জন্য, ছেলের ডাক শোনার জন্য স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে।